আজকে কথা বলবো কাস্টমার স্যাটিসফ্যাকশন ব্যাপারটা। কাস্টমার স্যাটিসফ্যাকশন বিষয়টা আসলে কি? আমরা যখন একটা কাজ করি, সেটা কোনোভাবে একটা প্রফেশনাল ওয়েতে সেল করা হয়। সেটা যে অফিসে চাকরি করে, সে তার কোম্পানির কাছে তার এক্সপার্টিস সেল করে। তো তার কাছে কাস্টমার হচ্ছে তার অফিস। আর বাহিরে যারা বিজনেস করেন, কোনো শোরুম বা কোনো প্রোডাক্ট সেল করা, কোনো সার্ভিস সেল করা, তারা যে কাস্টমারের কাছে করে, তো তাদের স্যাটিসফ্যাকশন কতটা ঠিকঠাক আছে বা নাই ব্যাপারটা। তো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক তারা তাদের কাস্টমার সার্ভিস বা কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্যে আলাদাভাবে ফোন করে আমাদের কাছে বা আমার কাছে আর কি। আমার অ্যাকাউন্ট আছে ওখানে। তো ক্রেডিট কার্ড নিয়ে তাদের সাথে মাঝে মধ্যে আমার তর্ক হয়। তো তারা বিষয়টাকে সর্ট আউট করার জন্যে আবার কিছুদিন পরে, মানে যার সাথে আমার কথা হচ্ছে বা তর্ক হচ্ছে, সে না ফোন করে অন্য একজন ফোন করেছে এবং সে বিষয়টা জানেও না। সে ফোন করে জানতে চাচ্ছে যে আপনি অমুক দিন ফোন দিয়েছিলেন আমাদের কাস্টমার কেয়ারে, তো আপনি যে সার্ভিসটা চেয়েছেন সেটা ঠিক মতন পেয়েছেন কিনা, এবং তার একটা রেটিং মার্ক দেয় এবং আমার কোয়ারিজগুলো শুনে তার সেগুলো নোট রাখে। তো এই ব্যাপারটা একটা প্রফেশনাল ওয়েতে সেটেলমেন্ট করা হয়, যেটা কর্পোরেট অফিসগুলো খুব ভালোভাবে ডিল করে, যেমন গ্রামীণ ফোন, তারপর ব্র্যাক ব্যাংক, এগুলো বিকাশ। তারা এই বিষয়গুলো জানে যে কাস্টমার স্যাটিসফ্যাকশনের উপরে তার বিজনেসটা গ্রো করছে এবং তাকে এই বিষয়ে ভালো মতন নজরদারি করতে হবে। এখন ছোট ছোট বিষয়ে কাস্টমার স্যাটিসফ্যাকশন ব্যাপারটা আমাদের দেশে ওইভাবে গ্রো করে না। যেমন আমি একটা বসুন্ধরা সিটি মার্কেট থেকে মোবাইল ফোন কিনলাম। সেটা আফটার সেল যে কিছু কোয়ারিজ থাকে মোবাইল ফোনটা নেওয়ার পরে, কিছু হয়তো আমি ঠিক মতন অপারেট করতে পারছি না বা কোনো একটা প্রবলেম ইস্যু হলো, সেই ব্যাপারগুলো নিয়ে তারা আফটার সেল সার্ভিসে বিশ্বাসী না। তারা বিষয়টাকে একদম এড়িয়ে যাবার মতন করে কথা বলে। তো সে কারণে আমি অ্যান্ড্রয়েড ফোন কিনি না। মানে অ্যান্ড্রয়েড ফোন কিনতে গেলে প্রচুর এই ধরনের প্রবলেম ফেস করতে হয় এবং অ্যান্ড্রয়েড ফোনের প্রচুর মডেল রয়েছে, তো কনফিউজিং ব্যাপারটা। তো বেশি টাকা হলেও আমি আইফোন কেনার চেষ্টা করি এবং 1 মাসের মধ্যে কিনে ফেলতে চেষ্টা করি, কারণ এই মার্কেটে আবার 2 নম্বর ফোন ঢুকে যায়, রিফার্বিশ ফোন ঢুকে যায়, বা তাও আইফোন কিনতে গিয়ে কত রকম ইস্যু, মানে ইউকে ভেরিয়েন্ট, ইউএসএ ভেরিয়েন্ট, সিঙ্গাপুর ভেরিয়েন্ট, হংকং ভেরিয়েন্ট, ভিয়েতনাম ভেরিয়েন্ট, তারপর সিম, তারপর হচ্ছে মানে আমরা ওয়েবসাইটে দেখতে পাচ্ছি বা সিঙ্গাপুরে বা ব্যাংককে যে দাম দেখতে পাচ্ছি তার থেকে আরও 60-70 হাজার টাকা বেশি রাখা হচ্ছে। তারপরে হচ্ছে আইফোনটা নেওয়া হচ্ছে। তো আইফোন নেওয়ার কেনা বেচার ভিতরে তাদের আসলে প্রফিট মার্জিনটাই থাকে, এবং আইফোন যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড কাস্টমার সার্ভিস দিয়ে থাকে অ্যাপেল স্টোরে, তো যদি আমার আইফোনে কোনো সমস্যা ক্রিয়েট করে বাংলাদেশে বসুন্ধরা মার্কেট থেকে কেনার পরেও যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে, তাও আমি সেটা সিঙ্গাপুর অ্যাপেল স্টোর বা ব্যাংকক অ্যাপেল স্টোরে আমি বা মালয়েশিয়া অ্যাপেল স্টোরে ঠিকঠাক করে নিতে পারবো। কিন্তু এটা তো গেল ফোনের ব্যাপার, কিন্তু আরও কিছু আমাদের সার্ভিস নিতে হয়। সে ব্যাপারগুলোতে স্যাটিসফ্যাকশন ব্যাপারটা কিভাবে আমি নিতে পারি, এটা কাস্টমার হিসেবে আমার আবার একটা বড় চ্যালেঞ্জ। তো
কথার কথা যে সিগারেট কেনা হয় দোকানে, সেই সিগারেটের ভিতরে ড্যাম সিগারেট থাকে এবং সেটা দোকানদারকে বলতে গেলে বলে যে ভাই কোম্পানি থেকে দিয়েছে, আমার করার কি আছে। আরে বাবা, তুমি তোমার দোকানে সেল করছো, তুমি চেক আউট করে নিবা না যে সিগারেটটা ড্যাম কিনা? এমন না যে তুমি মাগনা কিনছো। আমি নিজে এটা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করেছি যে সে আসলে সিগারেটটা কি ড্যাম সিগারেটটা কি কম টাকা দিয়ে কিনছে। কিন্তু না, কম টাকা দিয়ে উনি কিনেন না, উনি যেটা দাম সেটা দিয়েই কিনেন, কিন্তু তাকে ড্যাম সিগারেট গছা দিয়ে যাচ্ছে এবং ওই ড্যাম সিগারেটগুলো আমাদেরকে কিনে খেতে হচ্ছে। এবং কিছু বলতে গেলে বলে যে এটা কোম্পানি দিয়েছে, আমাদের করার কিছু নেই। সেটা যে কোনো প্রোডাক্ট, মানে মুদি দোকানের যে কোনো প্রোডাক্টের বেলায় তাদের একই কথা। তো যাই হোক, সেটাও গেল, এই ছোটোখাটো বিষয়গুলো। কিন্তু এই রিসেন্ট হচ্ছে এই নেটফ্লিক্স নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হলো। যে নেটফ্লিক্স আমি যার কাছ থেকে নিই, তার কাছ থেকে আমার প্রায় 2-3 বছর ধরে নেওয়া হচ্ছে এবং খুবই বিশ্বস্ত এবং খুবই ফ্রেন্ডলি, সব কিছুই ঠিকঠাক আছে তা। কিন্তু এবং যে কোনো আইটি রিলেটেড বা অনলাইন রিলেটেড কেনাকাটার বিষয়ে আমি তার হেল্প নিয়ে থাকি। তো অ্যাজ এ ফ্রেন্ডের মতনই, কিন্তু ভুলক্রমে নেটফ্লিক্স প্যাকেজটা এইচডি হয়ে গেছে। তো এখন আমার টিভি তো 4K HDR, আমি সেটা দেখবো। আর আমি সারাদিন বসে টিভিই দেখি, আর তেমন কিছু করি না। তো সেইখানে এই নেটফ্লিক্স যদি এইচডি হয়ে থাকে, তাহলে এই 4K HDR টিভিতে আমি 65 ইঞ্চি টিভিতে কী দেখবো? মানে মানে একটা টিভি সিরিজ দেখতে যে টাইম লাগে বা একটা মুভি দেখতে, মানে সাধারণ দর্শকের মতন করে কিন্তু আমি মুভিটা দেখি না। কারণ আমি দেখার সময় খুব তার বিষয়বস্তু, টেক্সট, সাবটেক্সট এগুলো সব খেয়াল করি, লাইটিং, ক্যামেরা ট্যামেরা, মানে মানে আমি খুব আনন্দ নিয়ে এবং খুব গভীরভাবে সিরিজটা দেখার চেষ্টা করি। কিন্তু সেই যে সময়টা একটা সিরিজ দেখতে মিনিমাম 20 ঘন্টা, 30 ঘন্টা, আবার একটা সিনেমা দেখতে 3 ঘন্টা, এই যে সময়টা, এই সময়টা আমি অন্য কিছু করতে পারি, কিন্তু সেটা জায়গায় আমি যখন এই সময়টা এখানে দিচ্ছি, কিন্তু সেটা যদি প্রিমিয়াম কোয়ালিটি না হয়, তাহলে আমার এই সময়টা দিয়ে লাভ কি? হ্যাঁ, এখন আগে আমি যেমন ক্রেডিট কার্ড দিয়ে নেটফ্লিক্স ইউজ করতাম এবং আমার প্রতি মাসে $11 করে দিতে হতো। তো এই আশেপাশে বন্ধুরা বললো যে এত টাকা দিয়ে একা দেখার চাইতে আমাদের সাথে শেয়ারিংয়ে দেখেন, এটা আপনার খরচ কমবে। তো ভালো কথা, খরচ কমানোর জন্যে মাসে 320 টাকা করে লাগে, আচ্ছা ফাইন, এটা অনেক খরচ কম হচ্ছে, দিচ্ছি। কিন্তু গত মার্চ মাস থেকে প্যাকেজ স্ট্যান্ডার্ড হয়েছে, আমিও ওইভাবে খেয়াল করিনি যে এটা এইচডিআরে আছে না এইচডিতে আছে না 4Kতে। তো একটা বিশ্বাস থাকে। তো যাই হোক, এটা ভুলক্রমে এইচডি হয়ে গেছে, তার বক্তব্য। কিন্তু কাস্টমার স্যাটিসফ্যাকশনের জায়গাটা যদি না দেখে, এই যে কাস্টমার সুইচ ওভার করে যায়, এই ব্যাপারগুলো সে বলেই দিল একভাবে যে আপনার যদি ভালো না লাগে আপনি বাদ দিয়ে দেন, তাহলে হয়। কিন্তু তাহলে তার বিজনেসের কি হবে আর আমার কি হবে? আমার তো কারো কাছ থেকে নিতেই হবে। হ্যাঁ, আমি ক্রেডিট কার্ড দিয়ে নিতে পারি, কিন্তু আমার কথা হচ্ছে নেটফ্লিক্সের এইটা ইস্যু না। আমার ইস্যু হচ্ছে যে কাস্টমার স্যাটিসফ্যাকশন। আমি যখন একটা ভিডিওর কাজ করি, সেটার যে টেকনিক্যাল ইস্যুগুলো থাকে, সেগুলো প্রফেশনালি আপ টু দ্য মার্ক করার চেষ্টা করি। এখন একটা মজার তথ্য দিই, আপনি ভালো কাজ করতে পারবেন, সেটার যদি আমরা নাম্বার ধরি 1 থেকে 10 পর্যন্ত, 10-এর ভিতরে আপনি 5 নাম্বার পর্যন্ত আপনার নর্মাল প্রসেসে আপনি 5 নাম্বার পেয়ে যাবেন। যখন আপনার কাছে ক্যামেরা থাকবে, এডিট থাকবে, আর্টিস্ট থাকবে, সব কিছু মিলে আপনি 5 নাম্বার পেয়ে যাবেন। কিন্তু
6 নাম্বার পেতে গেলে আপনাকে 1 থেকে 5 নাম্বার পেতে যতখানি কষ্ট করতে হচ্ছে ততখানি ডবল কষ্ট করতে হবে, তাহলে আপনি 6 নাম্বার পাবেন। অ্যান্ড 6 নাম্বার থেকে 7 নাম্বারে গেলে আবার 6 নাম্বার পর্যন্ত যতখানি কষ্ট করেছেন সেই পরিমাণ কষ্ট করলে আপনি 7 নাম্বার পাবেন। 9-10 আপনি বাদ দেন, 9-10 আপনি যেতে পারবেন না, কারণ ওইটা নেচার সাপোর্ট করে না। যেটা হয় খেলা 7 আর 8-এর মধ্যে। তো একটা সিনেমা হিট হওয়া বা একটা টিভি সিরিজ হিট হওয়া বা একটা ভিডিও কন্টেন্ট হিট হওয়ার পিছনে এই 8-9-এর মধ্যেই খেলাটা হয়। আর 6 আর 7-এর ভিতরে আমরা ভালো খারাপ বিচার করি। তো 8-9 যেটা সেটা হচ্ছে আপ টু দ্য মার্ক হয়। তো এই যে টেকনিক্যাল ইস্যুগুলো করতে গিয়ে এই 5 করে দিলে কিন্তু হয়ে যায়, কিন্তু আমাকে এক্সট্রা টাইম দিয়ে আমার এক্সপার্টিস দিয়ে আমি সবসময় ফাইট করে আসছি বা করি এই 8-9-তে যাওয়ার, মানে এডিটিংয়ের ক্ষেত্রে, ক্যামেরা চালানোর ক্ষেত্রে, তারপর সেটের ক্ষেত্রে। হ্যাঁ, গল্পতে 8-9 করার জন্যে আমি একা যথেষ্ট না, এটা এখানে আমার রাইটারের সাপোর্ট খুব লাগে। মানে উইদাউট রাইটার এটা আমার কাছে মনে হয় এটা সম্ভব না। হ্যাঁ, আমি একটা গল্প ভাবতে পারি, তার সিকোয়েন্সগুলো জেনারেট করতে পারি, কিন্তু সেটাকে 8-9 নিতে গেলে যে ডায়লগ দরকার, যা কিছু দরকার, সেটা কোথায় পাবো?